সিঁড়ি থেকে ভেসে এলো পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির কণ্ঠ। সিঁড়ি ভেঙে সে ধীরে ধীরে নামতে নামতে বলল, এটা ভদ্রলোকের বাড়ি ইভান, ঠিক করে কথা বলো। কিন্তু ইভানের ধৈর্য আর সামলে রাখা সম্ভব হলো না। তার কণ্ঠে ক্রোধের তীব্র ঝাঁজ। সে চিৎকার করে বলল, আপনি কেন মারলেন এলিজাকে? কেন? রিচার্ড শান্ত অথচ হিমশীতল গলায় বলল, ইস ইভান, এসব কথা এত জোরে বলতে দেই, আসো আমরা স্টাডিতে বসে কথা বলি। কিন্তু ইভান তার কথা না শুনে আবারও চিৎকার করে বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে উত্তর দিন। রিচার্ড ঠান্ডা হাসি এসে বলল, এবার মাই ডিয়ার সান, তুমি তো এটা চেয়েছিলে, তাই না? ইভানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি কখনোই চাইনি এলিজা মারা যাক, আপনি আমাকে ম্যানিপুলেট করেছেন। ইভানের চিৎকারে বাড়ির নিচতলায় কর্মরত সার্ভেন্টরা হলরুমের দিকে উঁকি দিতে শুরু করলো। এমন সময় দ্বিতীয় তলা থেকে এক নারীর কঠোর কণ্ঠ শোনা গেল, এখানে কি হচ্ছে? সার্ভেন্টরা হলরুমে উকি মারার সাহস পায় কি করে? সবার দৃষ্টি সরে গেল সেই নারীর দিকে। হলরুমের আশেপাশে থাকা সবগুলো সার্ভেন্ট তড়ি ঘড়ি করে সরে গেল। আলেকজান্দ্রাকে রিয়াম রেসিডেন্টের সকলে ভয় পায়। লেবাননের বিশিষ্ট এক পরিবারের সন্তান আলেকজান্দ্রা। এই এশীয় নারী রাজপরিবার থেকে এসেছে, অদম্য সাহসী এবং একই সাথে রূপবতী। তার আসল নাম ইসরা। সে এক মুসলিম পরিবারের সদস্য। সিঁড়ি ভেঙে নিচে আসে আলেকজান্দ্রা। মুখোমুখি হয়ে দাঁড়ায় ইভান আর রিচার্ডের। তার চোখে কঠোরতা, কণ্ঠে দৃঢ়তার ছাপ এনে কড়া স্বরে বলে ওঠে, সমস্যা কি? রিচার্ড নরম গলায় বলল, প্রিন্সেস ইসরা, তুমি কেন নিচে নেমে এলে? সেটার উত্তর তোমারাই দাও রিচার্ড। এখানে এত চেঁচামেচি কেন? ইভান কর্কশ গলায় উত্তর দিল, তার উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নই। আলেকজান্দ্রা চোখ সরু করে তাকালেন ইভানের দিকে, অতঃপর তাচ্ছিল্য করে বললেন, তাহলে এই বাড়িতে দাঁড়ানোর যোগ্যতাও তোমার নেই ইভান লিয়ান। রিচার্ড দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। আবারও নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, ইসরা, রাগ করো না, ভুল বোঝো না, ও তোমারই তো ছেলে। ইভানের তীব্র কণ্ঠে ঘৃণা ফুটে উঠল। রাশভারী গলায় এসে প্রতিউত্তর করে বলল, উনি আমার কিছুই নয়। রিচার্ড ধমকের সুরে বলল, ইভান চুপ করো, বেয়াদব ছেলে। আলেকজান্দ্রা এবার রাগে ফেটে পড়লেন। রিচার্ডের দিক ফিরে বলতে লাগলেন, শোনো রিচার্ড, তোমাকে আমি বিয়ে করেছিলাম বাধ্য হয়ে। তোমার দাদা জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিল। আমি নিরুপায় ছিলাম। আমার পরিবারের কেউ নেই বলেই এতটা মানসিক যন্ত্রণা সহ্য করেছি আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আর না কখনো আমাদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক ছিল। শুধু এই ছেলেটাকে মানুষ করার জন্য তোমার সংসারে ধরে রেখেছি। ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতি কিছুই মেলে না আমাদের। কিছুটা থেমে গভীর আক্রোশ নিয়ে আবারও বলতে লাগলো, আসলে তোমার প্রথম স্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তোমাকে ছেড়ে চলে গিয়ে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। আমি ভুল করেছি এই কুলাঙ্গারকে মমতা দিয়ে মানুষ করতে গিয়ে, আর আজ সে আমার সাথেই বেয়াদবি করছে। ইভান স্তম্ভিত হয়ে গেল। শঙ্কিত কণ্ঠে বলল, মানে আপনি কি বলছেন? আমার মা আমাদের ছেড়ে চলে গেছিল আপনার জন্য। আপনি আমার জন্য কি কষ্ট করেছেন? উল্টে আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছেন, ঘর ছাড়া করেছেন। এখন কেন এসব বলে সিম্পাথি আদায় করতে চাইছেন? বলুন কেন? আলেকজান্ডার চোখ বন্ধ করে তিক্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা করলো। কয়েকবার ঘন নিঃশ্বাস ছাড়লো। কিছু সময় চুপ থেকে আবারও বলতে শুরু করলো, তুমি কিছু জানো না ইভান। তোমার দাদা আর বাবা মিলে আমাদের দুজনের জীবন নষ্ট করেছেন। আপনি ঠিক কি বলতে চাইছেন? তোমার বাবার সাথে আমার বিয়ের আগেই তোমার মা পালিয়েছিল, কেননা তোমার বাবা রিচার্ড তোমার মাকে সব সময় মদ্যপ হয়ে মারধর করত। এমনকি গর্ভাবস্থায় মিসেস লিয়াম মার খেয়েছে। তোমার মায়ের বিয়ের আগে একজনের সাথে সম্পর্ক ছিল। ওই লোক এসব জানার পরে তোমার মাকে বলেছিল ওনার কাছে ফেরত যেতে, তবে সে তোমাকে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল। আমি ছোট ছিলাম, তোমাকে নিয়ে খেলতাম বলতে পারো। তোমার মা হঠাৎ আমাকে বলেছিল তার অবর্তমানে তোমার খেয়াল রাখতে। কথা দিয়েছিলাম রাখবো। হঠাৎ করে একদিন মিসেস লিয়াম পালিয়ে যায়, আর তোমার পরিবারের কোনো নারী না থাকায় তোমাকে দেখে রাখার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। আর আপনি কিভাবে আমার পরিবার এসেছিলেন? আলেকজান্ডার চেয়ারে বসতে বসতে বলতে লাগলেন, তোমার বাবার সাথে আমার পরিচয় হয় যখন আমার 17 বছর বয়স। আমার দাদা খুব প্রিয় এবং কাছের একজন মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক। আমার দাদা ছিলেন ষাটোর্ধ্ব
আর আর তোমার দাদা হয়তো 50 পেরিয়েছে, হবে 52 কি 54। তোমার দাদাকে আমি কাকা বলেই ডাকতাম। মলিন হাসে সে। সেই হিসেবে তোমার বাবা ছিলেন আমার ভাইয়ের মতো। তোমার দাদা লেবাননে গেলেই আমাদের বাড়িতে বেড়াতেন, কিন্তু একটা সময় কোনো এক কারণবশত আমাদের বাড়িতে আমাদের শত্রুরা আতঙ্কিত হামলা চালায়। তুমি অবশ্য জেনে থাকবে লেবাননের বর্তমান অবস্থা। সেদিন তোমার দাদা আমাকে আর লেবাননের সকল সম্পত্তির কাগজপত্র নিয়ে পালিয়ে এসেছিল। আমি আজও জানি না আমার পরিবারের কেউ বেঁচে আছে কিনা। খোঁজ নিয়েছি, তবে ফলাফল শূন্য। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে লাগলেন তিনি। আর সেখানেই তোমার বাবার সাথে আমার পরিচয় হয়। তোমার বাবা ছিলেন 26 বছর বয়সী একজন বিবাহিত পুরুষ, যার স্ত্রী ছিল 5 মাসের অন্তঃসত্ত্বা। আমি তোমাদের বাড়িতে থাকতাম মেইডের মতো। রিচার্ডের মা আমাকে বাধ্য করত, তা চুপচাপ মেনে নিয়ে থাকতাম। এরপর তুমি হলে। তুমি হওয়ার 8 দিন পরে তোমার দাদি মারা যায়। আর এরপর আমি জানি না তখনই কেন তোমার জন্মের 1 মাস পর তোমার মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আমি তোমাকে মানুষ করেছি। নিজে কিশোরী হয়েও যুবতীর ন্যায় আচরণ করতে শুরু করেছিলাম। একসময় তোমার দাদা আমাকে মিথ্যে বলে আমার পরিচয় পরিবর্তন করে দেয়। মিথ্যেটা সাধারণ মিথ্যে নয়, চরম মিথ্যে। আমার সম্পত্তি থেকে শুরু করে সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায় সে। লেবাননেও ফিরে গিয়েছিলেন তিনি। আমাদের পারিবারিক অলংকার থেকে শুরু করে যা বাকি ছিল সবই নিয়ে এসেছিলেন। তারপর শুরু করলো তোমাদের বর্তমানে চলা সবচেয়ে বড় এন্টিকের বিজনেস। জোরপূর্বক আমার নামও পরিবর্তন করে দেন, আর আমি ইসরা ক্যাসিডোর থেকে মিসেস আলেকজান্দ্রা লিয়াম হয়ে যায়। কেন জানো? এত করে আমার সম্পত্তি তোমাদের হয়ে যাবে তাই। আমি মরে গেলে আমার সব তোমাদের হয়ে যাবে। অনেক তিক্ত ঘটনা এসব। আমি আর কিছু মনে করতে চাইছি না। তোমাকে শুধু একটা কথাই বলবো, তুমি যেই বাড়িতে দাঁড়িয়ে আছো এটা কেবল তোমার বাবার নয়, এখানে আমারও ভাগ আছে। তোমাদের ব্যবসা সম্পত্তি সব কিছুতে আমার কম করে হলেও অর্ধেক ভাগ আছে। তাই আমার সাথে এইভাবে কথা বলার সাহস ভবিষ্যতে করবে না। ইভান নিস্তব্ধ হয়ে নীরব শ্রোতা ছিল এতক্ষণ। তার মস্তিষ্ক কাজ করছে না। এতদিন অবধি সে জেনে এসেছে আলেকজান্ড্রা তার মায়ের মেয়ের ছিল, আর তার কারণেই ওর মা ওকে ফেলে চলে গিয়েছিল। ইভান ক্রোধে ঘৃণায় বাবার দিকে তাকালো। তার চোখে অশ্রু জমে উঠল। তার চোখ জল করছে। অস্ফুট স্বরে আবারও প্রশ্ন করল, এলিচাকে কেন মেরে ফেললেন? রিচার্ড নিষ্ঠুর ঠান্ডা কণ্ঠে বলল, কারণ তুমি চেয়েছিলে। আমি কখনোই চাইনি। তুমি বাধা তো দাওনি, আর সব প্ল্যান তো তোমাকে বলাই ছিল। আমি শুধু বলেছিলাম বাচ্চাটাকে সরিয়ে ফেলতে। ইভানের চোখে তীব্র যন্ত্রণা ফুটে উঠল। সে ক্ষীণস্বরে বলল, আপনি খুব নিকৃষ্ট একজন মানুষ মিস্টার লিয়াম। রিচার্ড তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, এলিজার মতো একজন প্রস্টিটিউটের কোনো অধিকার নেই লিয়ামদের বংশধর ধারণ করার। তার কথা শেষ হওয়ার আগে আলেকজান্ডার আগে ফেটে পড়ে তাকে এক চড় মারলেন। তুমি একজন অমানুষ রিচার্ড, ছি। ইভান নিথর হয়ে দাঁড়িয়ে রইল। নিজের বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইভান। তার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল তার মাথায় আসছে না। ভেবেছিল সব শেষ, নতুন করে জীবন শুরু করবে সে, কিন্তু সবটা ঘেটে গেল। তার কিছু বোধগম্য হচ্ছে না। ছোটবেলা থেকে এক ধূম্র জালে জর্জরিত সে। তার বাবার খেলায় সে একটা গুটি মাত্র। তার মাথা কাজ করছিল না। এতদিন ধরে সে যা জানতো সবকিছু যেন মিথ্যে। এলোমেলো পায়ে বাড়ির বাইরে বের হয়ে আসে ইভান। গাড়িতে বসে কোনো কিছু তোয়াক্কা না করে চিৎকার করে কাঁদে সে। উন্মাদের ন্যায় বলতে শুরু করে, আমার পাগলের মতো লাগছে, কিছুই ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। কেন কেউ আমাকে ভালোবাসে না? আমার কি দোষ করেছিলাম আমি? জন্মের পর কেন আমাকে বাঁচিয়ে রাখলে? খামচে ধরে নিজের গ্রীবা, নখ দেবে যায় তার সুন্দর মুখশ্রীতে। হঠাৎ ফোনের কর্কশ আওয়াজে তার ধ্যান ভাঙল। নিজেকে সামলে সে দৃঢ় গলায় বলল, লাশ তুলেছ? প্রায় অন্ধকারে ঘেরা নির্জন এক ম্যাপেল পাতার বাগান। দিনের বেলাতে অন্ধকারের রেশ থাকে এই বাগানটায়। কারো মালিকাধীন ইয়ার্ডে রং বেরঙের ম্যাপেল পাতার এই বাগান। অনেকক্ষণ ধরেই খুঁটিয়ে আশপাশটা পর্যবেক্ষণ করছিল চার্লট। তার কাছে জায়গাটির পাশাপাশি জায়গার মালিককেও কিছুটা অদ্ভুত রকমের আকর্ষণীয় লাগছে। কেননা লোকটা নিজেই নাকি গাছ সহ জমিটা কিনেছিল। জমিটা কেনার সময় নাকি লোকটা বলেছিল তার এমন বাড়ি লাগবে যার চারপাশে কোনো লোকালয় বা প্রতিবেশী থাকবে না। আর এর জন্যই হয়তো গাছের দাম সহ জমিটা তাকে কিনতে হয়েছিল। ভাবনার আদলে চার্লট বিড়বিড় করে বলল,
অদ্ভুত। সে বিড়বিড় করে কথাটা বললেও তার পাশে থাকা ব্যক্তিটির কর্ণগোচরে হয়। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে কেউ, তার কাঁধে থুতনি রেখে বলে, কি অদ্ভুত শুনি। এই গলার স্বর আর ছোঁয়া দুটোই চার্লটের বেশ চেনা। এই ছোঁয়া চার্লটের সেফ জোন। আবেশের চোখ বন্ধ করে উষ্ণ স্পর্শ গায়ে মাখিয়ে নিল সে। আলতোভাবে নিজেকে বাঁধনমুক্ত করার চেষ্টা করলো। মুখের হাসি চওড়া করে উত্তর করে, অ্যাশার খুব অদ্ভুত, তাই না রন? তোমার কাছে তো সবই অদ্ভুত মহারানী। দুষ্টুমির রেখা দেখা যায় অ্যারনের ঠোঁটে। তার কথায় চার্লট রেগে গিয়ে এক ঝটকায় নিজেকে বাঁধনমুক্ত করে বলে, সবসময় খালি আমাকে পিঞ্চ করা, তাই না? অ্যারন কিছুটা হেসে বলে, আচ্ছা বাবা, মাফ করে দাও। বলো না, তোমার কাছে কি অ্যাশারকে অদ্ভুত লাগে না রন? কিছুটা জড়তা নিয়েই অ্যারন তার প্রশ্নের উত্তর দিল, অদ্ভুত তো অবশ্যই, তবে জানো ও আগে এমন ছিল না। গত 6-7 বছরে কেমন অদ্ভুত হয়ে গেছে। ছোটবেলায় ও আমার চেয়ে বেশি চঞ্চল ছিল। মানে এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্ট? কিছুটা অবাক হয়ে প্রশ্নটি করে চার্লট। মানে কি তা আমিও জানি না চেরি। তাদের কথোপকথনের মধ্যস্থলে ব্রিয়ান এসে দাঁড়ায়। কোমল স্বরে মাধুর্যতা মিশিয়ে বলে ওঠে, স্যার আপনাদের ডেকেছে। কিছুক্ষণ পরে অ্যারন আর চার্লট বসার রুমে এসে দেখল লুসিনা, অ্যাড্রিয়ান আর ব্রিয়ান সোফায় বসে আছে। তারা সকলেই সন্ধ্যার এই সময়টাতে চা পানে ব্যস্ত থাকে। সবসময়ের মতো অ্যাশার এখানে নেই। গত 3 দিনে নিজের ভাইকে ওপরতলা থেকে এক মুহূর্তের জন্য নামতে দেখেনি অ্যারন। দীর্ঘশ্বাস ফেলে চার্লটকে লুসিনাদের কাছে রেখে উপরের তলায় যাওয়ার সিঁড়ির দিকে হাঁটা দিল সে। তৃতীয় দিনের মতো আজও বিধ্বস্ত হয়ে বিছানায় পড়ে আছে ইভান। মানসিক পীড়ন কাটিয়ে উঠতে পারছে না সে। অথচ স্বার্থপর দুনিয়া তার মন মস্তিষ্কের পীড়া অনুভবই করতে পারছে না। সকাল থেকে ফোনের ঝাঁঝালো আওয়াজ আর মেজাজ আরো বিগড়ে দিচ্ছে বললে ভুল হবে না। এখন অব্দি এলিজার লাশ উঠাতে পারেনি সে। 3 দিন হয়ে গেছে। এলিজার শরীর আদৌ অক্ষত আছে? আপাতত আর কিছু ভাবতে মন চাচ্ছে না তার। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। কিছু প্রহর কাটিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ইভান। রেচাল বাড়িতে নেই আজ 2 দিন। একা থেকেও কেন জানি শান্তি লাগছে ইভানের। রেচালের সান্নিধ্য তার কয়েকদিন ধরেই বিরক্ত লাগছে। মেয়েটা পুরনো হয়ে গেছে। মাথা মুছতে মুছতে নিজের ফোন হাতে নিল ইভান। এখনো ফোন অবিরাম বেজে চলেছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়েছে। কল রিসিভ করে বলে, সরি ডিরেক্টর, ফোন সাইলেন্ট ছিল। অপর পাশ থেকে কিছু একটা শুনে তড়িঘড়ি করে বেরিয়ে যায় সে। জরুরি কাজের তাগিদ নাকি অন্য কিছুর মতলব তা ঠিক আন্দাজ করা গেল না। সন্ধ্যা শেষে রাত হয়ে এসেছে। ইভান একটার পর একটা ধাক্কা সামলে নিচ্ছে সন্তর্পণে। আজ সে অবগত হয়েছে তার জীবনের সবচেয়ে বড় মিথ্যাচারের। সেই মিথ্যাচারের আদলে এতদিন অবধি জড়িয়েছিল সে। কল কেটে ইভান গাড়ি নিয়ে ছুটছিল তার ডিরেক্টরের বাড়ির উদ্দেশ্যে। আজ তার ডিয়ানা মিলারের ফিয়ন্সে ডক্টর উইলিয়ামের সাথে মিটিং ছিল। অগত্যাই সে ভুলে বসেছিল সেই কথা। কিন্তু উইলিয়ামের কাছে যা জানতে পেরেছে তার ধাক্কা ইভান সামলাতে হিমশিম খাচ্ছে। ডিরেক্টর অ্যালেক্স পিটারসনের বাড়ির ড্রয়িং রুমে বসে আতিথেয়তা গ্রহণে সায় দিয়ে যাচ্ছে ডিয়ানা উইলিয়াম। হঠাৎ কারো উপস্থিতিতে তার দিকে ফিরে তাকালো সকলে। অ্যালেক্স নিজের আসন ছেড়ে উঠে গিয়ে সাদরে বরণ করে নেয় ইভানকে। কুশল বিনিময় শেষে ইভান গিয়ে বসে ঠিক ডিয়ানা মিলারের বরাবর। মেয়েটির রূপ বর্ণনা করার মতো নয়। কিছুটা গ্রে আর গ্রিনের সংমিশ্রণে চোখ দুটি বারবার দৃষ্টি কেড়ে নিচ্ছিল ইভানের। তার দৃষ্টি মণ্ডিত করে হাত বাড়িয়ে দেয় ডিয়ানা। স্মিত হেসে বলে, Nice to meet you, Mr. Liam. It's Diana Miller, your co-actress. লিয়াম, ইভান লিয়াম। প্লেজার ওয়ার্কিং উইথ ইউ, মিস মিলার। হাত বাড়িয়ে করমর্দন করে হাত ছেড়ে দেয় ইভান। অ্যালেক্স এবার পরিচয় করিয়ে দেয় উইলিয়ামের সাথে। বিনীত ভঙ্গিতে উইলিয়াম হাত বাড়িয়ে বলে, দিস ইজ উইলিয়াম স্টার। ইভান বেশ ভালো মতোই লক্ষ্য করে উইলিয়ামের হাতের বৃদ্ধাঙ্গুলের তিল। এলিজারও ঠিক এখানটায় তিল আছে। নিজের ভাবনার মাঝে ডুবে যায় ইভান। উইলিয়াম আর এলিজা কি কোনোভাবে রিলেটেড? কিন্তু এলিজা তো গরিব ঘরের এবং অনাথ। অপরদিকে উইলিয়াম একই সাথে অ্যালাইড মেডিকেল আর রুটস অ্যান্টিক্সের শেয়ার হোল্ডার। ফ্লোরের দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? সব কিছুতে কেন এলিজাকে মেলাচ্ছি আমি কি এলিজাকে ভালোবাসি? না, এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিছুই হয় না। সবাই স্বার্থপর। মানুষ মানেই স্বার্থপর জীব। যেখানে স্বার্থ নেই সেখানে মানুষও নেই। ইভানের দৃষ্টিভঙ্গিতে উইলিয়াম কিছুটা হেসে নিজের হাত ফিরিয়ে নিয়ে বুকের উপর ভাঁজ করে রাখলো। কিছুটা গম্ভীরভাবে বলল, ডক্টর হওয়ার পাশাপাশি আমার আরও একটা পরিচয় আছে মিস্টার লিয়াম। নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে স্মিত হাসে ইভান। সৌজন্যমূলক হেসে বলে, লিডিং কোম্পানি অ্যাস্তাসের উত্তরাধিকারী আমি জানি। তবে আমাদের পারিবারিক ব্যবসা সম্পর্ক খারাপ, বিধায় অন্য সেক্টরে সম্পর্ক খারাপ না করেই ভালো হবে বলে আমার মনে হয়। তা তো অবশ্যই, তবে এটাও না মিস্টার লিয়াম,
আমার আরও একটা পরিচয় আছে যেটা দুনিয়া জানে না, তবে আপনি জানবেন আজ এই মুহূর্তে। সবাই হতবিহ্বল হয়ে উইলিয়ামের দিকে তাকালে সে হেসে বলল, এলিজাবেথ হেস্টারকে তো চেনেন, তাই না মিস্টার লিয়াম? ইভানের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মূর্তির ন্যায় ইভানকে বসে থাকতে দেখে উইলিয়াম আবারও বলল, কি অবাক হচ্ছেন? আপনার এক্স ওয়াইফের নাম বললাম তাই? ডিড ইট রিং এ বেল? এস্টার, উইলিয়াম এস্টার, এলিজাবেথ এস্টার, মাথায় কিছু আসছে মিস্টার লিয়াম? সোফায় গায়ে এলিয়ে বাঁকা হাসে উইলিয়াম। ইভান তখনও হতবিহ্বল হয়ে বসে আছে। তার মানে তার সন্দেহই ঠিক। ইভান আর উইলিয়াম দুজনেই চুপ করে থাকলো। অ্যালেক্স প্রশ্ন করে ওঠে, হোয়াটস গোয়িং অন? অ্যালেক্সের প্রশ্ন শুনে উইলিয়াম চোখে মুখে কাঠিন্য ভাব এনে গম্ভীর গলায় বলল, আজকে যা কথা হবে এই বাড়ির বাইরে যাক, সেটা আমি চাই না। পিটার, তুই আমার প্রিয় বন্ধু, তোকে আমি বিশ্বাস করতে পারি, তাই না? অ্যালেক্স তাকে আশ্বস্ত করলে সে পুনরায় কথা চালিয়ে যেতে লাগলো। এলিজাবেথ আপনার এক্স ওয়াইফ, তাই না মিস্টার লিয়াম? আমি ওর বড় ভাই। আপনাদের বিয়ে বা ডিভোর্স কিছুই এলিজাবেথ আমাদের অবগত করেনি। আমরা যাই জেনেছি, পরে জানতে পেরেছি। আপনাদের বিয়ের পর যতবার দেখা করতে চেয়েছি, এলিজা কেবল বলেছে কোনো একটা কারণে সে চায় না আমাদের দেখা হোক। আমাদের লিটল প্রিন্সেসের কথা আমরা কেউই ফেলতে পারিনি, তবে আপনার ব্যাপারে খোঁজখবর বেশ ভালো মতোই নিয়েছি বলতে পারেন। অ্যাটলিস্ট পরিবার হিসেবে দায়িত্ব পালন করতেই হতো। আমার বোনের সাথে বিবাহ বন্ধনে থাকা অবস্থায় অন্য মেয়েদের সাথে নাইট ক্লাব, পার্টি, ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে সব ধরনের অশ্লীলতা করে গেছেন দিনের পর দিন। এলিজা এসব জেনেও আপনাকে প্রশ্রয় দিত। কেন দিত তা আমি আজও জানি না। আমার বোন ঠিক কী কারণে আপনার মতো থার্ড ক্লাস একজনের সাথে ক্লোজ ছিল আমি বুঝি না। উইলিয়াম কিছুটা থেমে গলা নরম করে বলল, তবে মিস্টার লিয়াম, আমার আপনার সাহায্য লাগবে। এলিজাকে খুঁজে পাচ্ছি না। এস্টারদের সকল সোর্স কাজে লাগিয়েও ওকে খুঁজে পাইনি। আপনি কি জানেন ও কোথায় যেতে পারে? জাস্ট এইটুকু বলতে পারবেন ও কোথায় যেতে পারে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে উইলিয়াম। পরপর কয়েকটা নিঃশ্বাস নিয়ে অধীর দৃষ্টিতে তাকায় ইভানের পানে। ইভান তখনও চুপ। মাথা নিচু করে বসে আছে সে। কিভাবে জানাবে নিজের হাতে খুন করেছে এলিজাকে? হ্যাঁ, নিজের হাতেই করেছে। সে তার বাবাকে কেন বারণ করলো না? সে বারণ করলে হয়তো এলিজা বেঁচে থাকতো, একই সাথে অনাগত সন্তানটিও বেঁচে থাকতো। কিছু উত্তর না করে উঠে দাঁড়ায় সে। আজ করতে পারে সকলেই হতবইহবল হয়ে চেয়ে আছে তার দিকে। উইলিয়ামের চোখে চোখ রাখার সাহস হারিয়ে ফেলেছে সে। এখান থেকে পালাতে পারলে যেন বাঁচে। দরজার দিকে মুখ করে কাটকাট গলায় সে উত্তর করে, আমি একাই এলিজাকে ঠকাইনি, এলিজাও আমাকে ঠকিয়েছে। হয়তো জানেন, আবার নাও জানতে পারেন। তবে আমাদের বিয়েটা ছিল কন্ট্রাকচুয়াল, কিন্তু তাও সীমানা পেরিয়ে ড্রাগসের মতো নেশা হয়ে গিয়েছিল আমার এলিজার প্রতি। হয়তো দোষটা আমারই, ওর প্রতি দুর্বল হওয়াটাই হয়তো আমার ভুল ছিল। ওর সান্নিধ্য ছাড়া রাতে আমার ঘুম আসে না, এমনকি এখনও না। ও জানতো আমার দুর্বলতা এবং আমার দুর্বলতাকে সে আরো দুর্বল করে দিয়েছিল, কিন্তু পরিশেষে সে আমায় গ্রহণ করেনি। তাকে ডিভোর্সের কথা জানাতেই সে মুহূর্তেই রাজি হয়ে গেছিল। আর এরপর তাকে নিয়ে কোনো কিছু ভাবার আছে বলে আমার মনে হয় না। আমি জানি না সে কোথায়। আমার কাছ থেকে বিদায় নিয়েও যায়নি সে। কিসের এত তাড়া ছিল তার? যদি তার খোঁজ পান তবে আমার হয়ে প্রশ্নগুলো তাকে করবেন। দ্রুত পায়ে প্রস্থান করে সে। পেছনে ফেলে যায় একজনের নির্লিপ্ত চোখ আর দুটো হতবিহ্বল মুখ। গাড়িতে বসে দীর্ঘশ্বাস ফেলে ইভান। মনে অনেক সাহস জমিয়ে কথাগুলো বলেছে সে। আত্মগ্লানি তাকে আরো গভীরভাবে গ্রাস করে। তবে তার সাথে সাথে এলিজার উপর রাগ আরো বেড়েছে প্রবলভাবে। এত বড় মিথ্যে! নামি দামি পরিবারের মেয়ে হয়েও কেন মিথ্যে বলেছিল সে? পরক্ষণেই তার মাথায় আসে এলিজাও তাকে পছন্দ করত। তাহলে কি জন্য নিজের পরিচয় লুকিয়েছিল? সন্দেহের দানা বাঁধতে থাকে তার মনে। হাই স্পিডে ফ্লাইওভার ক্রস করার পরপরই ইভানের গাড়ির পিছু নেয় কয়েকটা গাড়ি। তবে এই বিষয়ে অবগত হয়নি ইভান। সে নিজের মতো ড্রাইভ করে ছুটছে তার গন্তব্যে। হঠাৎ দুটো গাড়ি স্পিড বাড়িয়ে ক্রস করে ইভানের গাড়ি। আর কিয়ৎ সময় ব্যয় না করেই ড্রিফট করে ইউটার্ন নিয়ে ব্রেক করে ইভানের গাড়ির সামনে। বিরক্ত হয় ইভান। গাড়ি থেকে দুজন ছেলে নেমে এসে ইভানের উইন্ডোতে নক করে। ইভান কিছুটা সময় নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। মুহূর্তে সে অবলোকন করে সেখানে দুজন নয়, বরং অনেকগুলো উগ্র টাইপের ছেলেমেয়ের বেড়াজালে সে একা দাঁড়িয়ে। সন্ধ্যার আবরণে পৃথিবী ঢেকে গেছে অনেকক্ষণ আগেই। নিচতলা থেকে দোতলায় এসে একবার লুসিনাদের দিকে চোখ বুলিয়ে নিল অ্যারন। চার্লট মেয়েটা সবার সাথে মিশতে পারে না। লুসিনার সাথে তার কথা বলার অঙ্গভঙ্গি অবলোকন করার উদ্দেশ্যেই নিচে তাকিয়েছিল সে।
তবে কিছুটা চিন্তামুক্ত লাগছে, কেননা লুসিনা চার্লটের সাথে বেশ ভালোভাবে মিশেছে। হয়তো ডাক্তার হওয়ার সুবাদে তারা পূর্ব পরিচিত, তাই ভাবনার আড়াল থেকে বেরিয়ে বড় একটা নিঃশ্বাস নেয় অ্যারন। ধীরে পায়ে হেঁটে অ্যাশারের রুমের সামনে দাঁড়ালো সে। এক মুহূর্ত থেমে গভীর নিঃশ্বাস নিয়ে দরজায় আলতো নক করলো। ভেতর থেকে জবাব এলো, ম্যাডাম ফ্লোরা এসছেন? না, আমি। ও, ভেতরে আয়। এলিজা বিছানায় শুয়ে আছে, মুখে এক ধরনের নিস্তেজ ক্লান্তি, তার চোখে অনিশ্চয়তার ছায়া, যেন মনে কোনো গভীর যন্ত্রণা তাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। জ্ঞান ফেরার পর থেকে আজ 2 দিন পেরিয়ে গেছে, কিন্তু এলিজা এখনো নির্বাক। একটিও শব্দ ফোটেনি তার ঠোঁট থেকে। তার পাশেই ছোট সোফায় হেলান দিয়ে বসে বই পড়ছে অ্যাশার। অ্যারনকে ঘরে ঢুকতে দেখেই চোখ তুলে তাকায় সে। চোখে হালকা এক ইশারা করে তাকে বসতে বলল। অ্যারন বিনা বাক্য ব্যয়ে চেয়ার টেনে বসলো। তার চোখে একটা কৌতূহলী দৃষ্টি। সামান্য অপেক্ষা করে একটুখানি হাসি ঠোঁটে এনে জিজ্ঞেস করলো, ডেকেছিলি? ছোট করে জবাব দিয়ে পুনরায় নীরব থাকে অ্যাশার। কেন? এলিসা তো কোনো কথাই বলছে না রনো। এদিকে আমার লস অ্যাঞ্জেলেসে ফিরতে হবে, আগামী পরশু ফ্লাইট। কৌতূহল নিয়ে অ্যারন অ্যাশারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মানে আগে বলিসনি তো, কিন্তু কেন ফিরতে হবে হঠাৎ করে? তার উপর সিসের কন্ডিশন তো অত ভালো না। তার সুর একটু অস্পষ্ট আগ্রহ, যেন কিছু একটা জানতে তার সুরে একটা অস্পষ্ট আগ্রহ, যেন কিছু একটা জানতে চাচ্ছে সে, কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। অ্যাশারের চোখের আগের তীব্রতা স্পষ্ট হলো। কিছুটা থেমে নিজেকে শান্ত করে প্রয়াস চালিয়ে গম্ভীর গলায় বলল, I know, but I'm going to meet that jerk Ivan. কি জন্য? সন্ধিয়ান দৃষ্টি নিক্ষেপ করলো অ্যারন। জরুরি কাজ আছে। Didn't I say that? Game just begin? মানে হলো কার্যের সাধন কিংবা শরীর পাতন। সোফা থেকে উঠে দাঁড়ায় অ্যাশার। Do or die? সন্ধিয়ান দৃষ্টিতে অ্যাশারের দিকে তাকায় অ্যারন। Yes. ভেবে চিন্তে করছিস তো সব? সবটা প্ল্যান করা রনো, কিন্তু কি? এলিসাকে একা রেখে কিভাবে যায় বলতো? ওর মেন্টাল ব্রেকডাউন শুরু হলে তো তোর কেউ সামলাতে পারবি? তুই কতদিনের জন্য যাচ্ছিস? প্রায় 1 মাস কিংবা তারও বেশি সময়। সমস্যা নেই, আমার ওপরে ভরসা রাখ। সিসকে দেখে রাখতে পারবো আমি। এছাড়া 3 জন ডাক্তার এখন এখানেই আছে। ব্রিয়ান আছে, ওরি আছে, ম্যাডাম ফ্লোরা আছে। কোনো সমস্যা হবে না। ওরিকে আমি সাথে নিয়ে যাব। আই নিড হিম। অ্যাজ ইউ নো, ওর ড্রাইভিং স্কিল খুবই ভালো। আর তুই ভালো করে জানিস লস অ্যাঞ্জেলেসের লিয়ামরা খুবই প্রভাবশালী, যে কোনো কিছু হতে পারে। প্রাণের ঝুঁকি নিয়ে যাওয়া কি দরকার? পরে যাওয়া যেত না? না রনো, যত দেরি হবে তত ইভানের সন্দেহ আরো জোরালো হবে, আর আমি তা চাইছি না। আর ওরিকে নিয়ে যাচ্ছি তো, ও কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে। আচ্ছা, নিয়ে যা, আমি আছি। সিসকে দেখে রাখার দায়িত্ব আমি নিলাম। তুই টেনশন করিস না। সিসের দিকে কেউ তাকালে ডিরেক্ট শুট করে দেব। শেষের কথাটা মস্করার ছলে বলে অ্যারন। তার সাথে তাল মিলে অ্যাশার বলে, তোর লাইসেন্স আছে? করিয়ে নিব কোনো এক সময়। এখন এটা নিয়ে আবার পিঞ্চ করিস না। আমি আবার তোর মতো আন্ডার কাভারে থাকি না যে আমার রিভলভার লাগবে। আমি আন্ডার কভারে থাকি? কবে থেকে? ব্রু কুচকে চায় অ্যাশার। তার চাহনি দেখে অ্যারন আবারও ব্যঙ্গ করে বলে, নয়তো কি, লস অ্যাঞ্জেলসে তোকে কেউ চিনবে? তোকে সবাই চেনে গ্রেটেস্ট প্রোগ্রামার আর ইনভেস্টর হিসেবে। আমাদের পারিবারিক ব্যবসা সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আচ্ছা ধর, একটা বড় প্রোগ্রামে গিয়ে তুই বললি তুই লুইস মিলারের বড় ছেলে। সিকিউরিটি তোকে ফ্রড ভেবে জেলে পড়বে। অ্যাশার কড়া চোখে তাকায় অ্যারনের দিকে। কিছুটা থেমে প্রশ্ন করে, কিন্তু তোর জবের কি হবে? জার্নালিস্টদের তো 24/7 অ্যাক্টিভ থাকা লাগে। বসের সাথে কথা বলে নেব, আর যদি রিজাইন করতে হয় তাহলে সেটাই করব। আমার তো আহামরি চাকরি দরকার নেই। শখের বসেই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, আর তোর মতো প্রোগ্রামার হতে পারিনি। তবে জার্নালিজম ইজ নট এ ব্যাড চয়েস। মুচকি হাসে অ্যারন। তোর উপর আমার ভরসা আছে। ম্যাডাম ফ্লোরাকে আমি এলিসার ডায়েট চার্ট দিয়ে যাব। উনি খাবার রেডি করলে তুই বা মিস লরেন্ট খাবার নিয়ে আসবি রুমে। ম্যাডাম ফ্লোরাকে ঘরে ঢুকতে দেওয়ার প্রয়োজন নেই। আমি চাই না এলিসা কারোর সাথে আপাতত মিশুক। কেউ অপ্রত্যাশিত কিছু বললে ও উত্তেজিত হতে পারে। আচ্ছা, বুঝেছি। আমি ভাবছিলাম ডক্টর আলবার্টকে বলবো ওকে রেগুলার চেক আপ করতে। সেটা করতে হলে করবে, সেটা আরো ভালো হয়।
ব্রো। কিছু বলবি? হুম, বল। অ্যাকচুয়ালি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। হেলামি না করে বল, না হয় যা। আসলে মানে এত জড়তা আছে যখন বলিস না। আচ্ছা শোন, বলছি ক্রিস্ট ইজ ডেটিং সামওয়ান। মানে কি বলছিস এইটুকু বয়সে? শোন না, রিলেশনশিপে নেই ওরা, কমিটমেন্টে আছে। অ্যাশারকে বলতে না দিয়ে বলতে শুরু করে অ্যারন। অ্যাশার ব্রুকুচকে তাকে প্রশ্ন করে, ভাই হিসেবে। এবারে কিছুটা রেগে যায় অ্যাশার, তীক্ষ্ণ কণ্ঠে বলে, তুই কি ওদের সাপোর্ট করছিস? আমি কি ক্রিস্টিনার ভাই না? ওর বয়স কত? এই বয়সে সাহস কি করে হয় কারোর সাথে কমিটমেন্টে যাওয়ার? আচ্ছা কুল ডাউন, আমি ডিটেইলস জেনে তোকে জানাবো, কেমন? এখন শান্ত হ। দেখ, ও এখনো সেই ছোটটা নেই, 17 বছর চলছে। ইটস আওয়ার টাইম। ছেলেটার নাম কি? আগস্ট 1st। তাদের কথোপকথনের মাঝে এলিজার কণ্ঠস্বর ভেসে এলো, যেন নিস্তব্ধতার পর এক ফিসফিসে বাতাস। তার গলা শুনে দুজনেই থমকে তার দিকে তাকালো। শব্দটা যেন অপ্রত্যাশিত এক সুরের মতো তাদের মনোযোগ টেনে নিল। এলিজা তখন ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছিল, কিছুটা ভাঙা ডানায় উঠতে চাওয়া এক আহত পাখির মতো। তার চেষ্টায় এক ধরনের অব্যক্ত বেদনার ছাপ ছিল, যা মুহূর্তে ঘরের পরিবেশকে ভারী করে তুলল। তার প্রতিটি নড়াচড়া যেন ভগ্ন প্রতিজ্ঞার এক নীরব যুদ্ধ। এলিজার মুখে ক্লান্তি, ভঙ্গুর কায়া শক্তি পাচ্ছিল না উঠে বসার। অ্যাশার তড়িৎ গতিতে এলিজার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ালো। এলিজার কাছে গিয়ে দ্রুত কিন্তু স্নিগ্ধ ভঙ্গিতে তাকে উঠতে সাহায্য করলো। এক হাতে তাকে তুলে অন্য হাতে পিঠের পেছনে বালিশ গুজে দিল, যেন এলিজার বসতে কষ্ট না হয়। অতঃপর কিছুটা ঝুঁকে সে এলিজার এলোমেলো চুলগুলো আলতোভাবে ঠিক করে দিল। তার কোমল স্পর্শে এক ধরনের স্নেহ মিশেছিল, যা কোনো কথা ছাড়াই তার যত্ন আর গভীর অনুভূতি প্রকাশ করে দিল এলিজার সন্নিকটে। অ্যাশার এক পা ভাঁজ করে তার উদরের কাছে বিছানার অংশটিতে বসতেই শান্ত গলায় এলিজা অ্যাশারের চোখে চোখ রেখে প্রশ্ন করে, আমার বেবি কোথায় অ্যাশ? থমকে যায় দুই ভাই, কারোর মুখে কোনরূপ কথা নেই। অ্যাশার চোখ নামিয়ে ফেলে। এলিজা আবার প্রশ্ন করে, আমার বেবির কিছু হয়নি তাই অ্যাশ বলো? মলিন হাসে এলিজা। এদিকে অ্যাশার তার দৃষ্টি লোকাতে ব্যস্ত। অ্যাশারের দৃষ্টি লোকানোর এক অপার প্রচেষ্টায় অপ্রত্যাশিত কাজ করে বসে এলিজা। সে তার নিজের কোমল দেহে এক ঝাঁক স্নিগ্ধতা এনে অতি ধীরে তার হাত দুটো বাড়িয়ে অ্যাশারের ঘাড়ের দুপাশে রেখে তাকে আলিঙ্গন করে। এলিজার স্নিগ্ধ স্পর্শে সেও নিজের হাত বাড়িয়ে বাহুডোরে আবদ্ধ করে নেয় এলিজাকে, যেন এক চুপচাপ বোধে দুই হৃদয় একে অপরকে অনুভব করে যাচ্ছে, অথচ কোনো শব্দ ছাড়াই। অ্যারন আর দাঁড়িয়ে রইল না। কিছুক্ষণ চুপচাপ তাদের দুজনের নীরব সংলাপের অন্তর্গত মুহূর্তগুলোকে স্থান দেওয়ার জন্য মৃদু পা ফেলে নীরবতার মধ্যে রুম থেকে সন্তর্পণে বেরিয়ে গেল। কি সমস্যা তোদের? ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করে ইভান। ছেলেগুলো তাচ্ছিল্য করে তার প্রশ্নের উত্তর না করে উল্টো তার শার্টের কলার চেপে ধরে বলে, এত এগ্রেসিভ ড্রাইভ কেন রে? ট্রেন ছুটে যাচ্ছে, আমাদের রেসের মাঝে কেন ঢুকলি বল? সবটা ভেস্তে দিয়েছিস, এখন আবার আমাদের সাথে ঝাঁজ দেখিয়ে কথা। আমাকে প্রশ্ন করিস তুই জানিস আমি কে? রাশভারী গলায় চেঁচিয়ে কথাগুলো বলে একটা ছেলে। তার কথার জবাব দেয় না ইভান, নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার ভাবলেশহীন চাহনিতে ছেলেগুলো আরো খেপে যায়। তার মধ্যেই পেছন থেকে কেউ একজন বলে, নিজেকে কি ভাবিস, সুপারস্টার নাকি অলমাইটি? মাস্ক খোল, তোর চেহারার সুরত তো দেখা আমাদের, দেখি তোর রূপের কত বাহার। ছেলেটির কথা শেষ হওয়ার পূর্বেই ইভানের কলার চেপে ধরা লোকটি হ্যাঁচকা টানে মাস্কটি খুলে ফেলল। দু কদম পিছিয়ে যায় ছেলেগুলো। কলার চেপে ধরা ছেলেটা কিঞ্চিত সময় নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ইভানের সম্মুখে। মুহূর্তে গগন কাঁপিয়ে হেসে ওঠে ইভান। গাড়ির বনেটের উপর বসে কিছুক্ষণ পা দোলায় সে। তার মুখে বিশ্রী এক হাসি বিরাজমান। ছেলেগুলো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে একটি ছেলে এগিয়ে এসে ইভানকে প্রশ্ন করে, বস, আপনার তো আজ জেনে আসার কথা না, আর গাড়িটাও আপনার না, আপনি এখানে হঠাৎ? তুই কি আমাকে প্রশ্ন করছিস? ঘাড় কাত করে প্রশ্ন করে ইভান। তার চোখে মুখে ইতিমধ্যে ফুটে উঠেছে হিংস্রতা। ইভানের জল জল করা চোখ দেখে ছেলেটা ভয় পেয়ে কম্পিত গলায় বলে ওঠে, না বস, আপনাকে প্রশ্ন করার মতো সাহস কি আর আমার মতো কিটের আছে? গুড থিঙ্ক ইউ নো ইয়োর প্লেস। বাঁকা হাসে ইভান। হাঁটু মুড়ে বসে থাকা ছেলেটি উঠে দাঁড়িয়ে কাপা গলায় বলে, বস, আপনি আসবেন জানলে আরো ভালো ব্যবস্থা করতাম। ইভান হুঙ্কার ছেড়ে বলে, তোকে উঠে দাঁড়ানোর পারমিশনটা কে দিয়েছে?
সাথে সাথে পেছন থেকে দুজন এসে ছেলেটির কাঁধে চাপ দিয়ে বসিয়ে দেয়। ইভান কিছুক্ষণ চুপ করে তাচ্ছিল্য করে বলে,